আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটি কেঁপে উঠে প্রচন্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে ক্ষোভ আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা স্বরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রিদওয়ানের জন্য বিপজ্জনক। মুতালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে সে এই দায়িত্ব দিত না, কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন। খলিল মিয়ে যাওয়া গলায় বলল, ভাইজান, ও বুঝে নাই, ও না বুঝা কইরা ফেলাইছে। মজিদ চেয়ারে বসলেন, জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে বললেন, যা করেছে করেছেই, কিন্তু শেষে কি বোকামিটা করলো? লাশকেও ঝোপে ফেলে আসে। রিদওয়ান মুখ খুলল, আমি মুতালিব কাকারে কইছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢাললো। মজিদ উঠে দাঁড়ান, রিদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদওয়ানকে বললেন, তুইও আয় সাথে। রিদওয়ান পতাটকে বলল, কাকা, একটা কথা ছিল। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত ও মার্জিত একজন ব্যক্তি, যিনি ইসলামের আদেশে চলাফেরা করেন, নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের। কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতবরি পদটা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি, মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন সেই দিনের সমাবেশের ঘটনাটা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চারদিকে, তার মধ্যে তুই আবার আরেক ঘটনা ঘটালি। রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার বাল করবি। অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেললে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিদওয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু আলোক ঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলোক ঘর ঝাড়ু দিতে গিয়েছিল। তারপরই মজিদ, খলিল ও রিদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনা আর আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রিনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেলো। তার বুক কাঁপছে। সে বাকহারা। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে, এটা শুনে তার মাথা ভনভন করছে। আজিদের বাড়ির আঙিনা শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়লো। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরলো। আসমানি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতের দাঁত চেপে বলল, একটা মিথ্যা কথা বললে সোজা নরকে পাঠিয়ে দিব, মাগির ঝি। আসমানির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানির হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি ধরে শক্ত করে আসমানি কাশতে থাকে। হৃৎপিণ্ড আরেকটু হলে ফেটে যেত। শ্বাসনালী ছিলে রক্ত বেরিয়ে আসতো। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপালের রগ ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলার আওয়াজ নিচু করে বলল, পূর্ণার সাথে কি হয়েছিল? আসমানির চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চিনে গতকালই আন্দাজ করতে পেরেছিল আমির দ্রুত সব ধরে ফেলবে, কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি। আসমানি কথা বলার জন্য উদ্যত হলো, তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুঁতে যাব, সত্য বলার সুযোগ দেব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলল, চুল ছাড়ো, কইতাছি। আমির আরো শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দেয়। ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে বলে উঠল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছেন। মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারলো কেন? তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিদ শফিকের পরিণতি জানেন। তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নয়। পাপের রাজত্বে প্রয়োজনে সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এ সম্পর্কিত কিছুই জানেন না। তিনি সবসময় নীরব। পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলের অর্থ উপার্জন করছে, এই তো অনেক।
তিনি রানীর মতো আছেন। আর কি লাগে? তার রাগটা আসমানির উপর। আসমানির সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষাঘেঁষি তিনি অনেকবার দেখেছেন। এই নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুইজনই ক্রুদ্ধ হতো। তাই তিনি অনেকদিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণা নাকি খুন হয়েছে। আমির উত্তর দিল না। সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী, রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা তার আছে। আজিদ মাঝে মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো। আজিদ প্রথম অবাক হয়েছিল, একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতো হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে আসমানি। মায়ের পেশা, মেয়ে পেয়েছে। আসমানি 16 বছর বয়স থেকেই তার গ্রামের কুকীর্তি করে বেরিয়েছে। গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার আর আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে সংকোচ করেছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে এখানে আজিদের আর কিছু বলার ছিল না। সে আসমানিকে বিয়ে করে। তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে। আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এ নিয়ে সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ির আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে। গত কয়দিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে, মজিদের অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করবে। আজিদ সোজা কলপারে চলে আসে। আজ বিকেলে তাকে রওনা হতে হবে। মালেহা বানুর অসুস্থতা বেড়েছে, শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধ হয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে প্রবেশ করলো। গাঢ় অন্ধকারে আলোক ঘর ডুবে আছে। চারদিকে এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারদিকে। খলিল মজিদ বাড়িতে নেই। তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে। কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বা হাতের কাজ। আমির বিছানায় হাতড়ে বালিশের নিচ থেকে দিসলাই বের করে হারিকেন জ্বালালো। মগা বিকেলে বেরিয়ে গেছে, তাই আলোক ঘর শুনছান, নীরবতা। নয়তো অন্যবার নাক ডাকার শব্দে আলোক ঘরে টেকা যায় না। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করলো। তারপর হারিকেনের সামনে বসলো। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমির সে ঘরে উকি দিয়ে দেখলো বিড়াল ছুটাছুটি করছে। নিশ্চয়ই ইঁদুর দেখেছে। সে হারিকেন নিভিয়ে বাইরে বেরিয়ে আসে। লাল খামটি পায়জামার পকেটে রাখে। অন্দরমহলের চারপাশ ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর, কিছুটা দুঃখের, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে বলল, ভাইজান, পদ্মর কি হইল বুঝতাছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গ পাল্টে বলল, আমি থাকবো এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে উপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে যায়। আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকতো। না নিজে বের হতো আর না পদ্মজাকে বের হতে দিত। এই নিয়ে ফরিনা, রানী, নূরজাহান ও আমিনার কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত সুন্দর কেন হয়? দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীর কাটা দিয়ে উঠে। বারান্দা জুড়ে উত্তরের হাওয়া বইছে। আকাশে তারা ও অর্ধচন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই। এমন একটা পরিবেশে মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন কোনো অশরীরী শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমির দ্রুত পায়ে পদ্মজার ঘরে আসে। ঘরের প্রতিটি কোণা অন্ধকারে তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে। সে টেবিল হারিকেনে থাকে, আর ড্রয়ারে থাকে দিসলাই। আমির দিসলাই বের করে হারিকেন জ্বালালো। ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয়। ও বাড়ির অবস্থা ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে, চোখ খুলে তাকাতে পারছে না। বাসন্তী পড়েছেন বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে গেছে, বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে, কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ। তার প্রাপ্তির খাতা সব সময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি, বাস্তবতা দেখেনি। সোনার চামচ খেয়ে বড় হওয়া আহ্লাদে আদুরে ছেলে, তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে। অথচ সবকিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এক জায়গায় সারাক্ষণ বসেছিল, তারপর হুট করে অন্দরমহলে চলে আসে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ি দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো, সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বেড়েছে। এমন কেন হয়? পদ্মজা
কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে। কদিনের দূরত্বে মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে, অথচ ফেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপ্টে কাটিয়েছে। কত উছলে পড়া জ্যোৎস্না রাত তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমির রয়ে শুয়ে বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল, বুক প্রবল ভাবে কাঁপতে থাকলো। পদ্মজার দৃষ্টি জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে। সে বিছানার উপরে বসলো, বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, অথচ পদ্মজা নির্লিপ্ত। পদ্মজার নাকের নাকফুলটা জলজল করছে। নাকফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাকফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা, অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কিচ্ছু পেলাম না জীবনে। আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। শেষ লাইনটায় ক্ষোভ অভিমান প্রকাশ পায়। পদ্মজার গলা জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করলো। আমির চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাতে খামচে ধরে মেঝেতে। আমিরের দিকে রক্ত চোখে তাকায়। তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে আছে। সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে সবকিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবেন, যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখেনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক, সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়েছে, তার নিঃশ্বাস এলোমেলো। সে বিপর্যস্ত, কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে সে হাসলো, বলল, সবাই কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো। কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনের ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে, সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে। পদ্মজার অবস্থা এখন ওরকম। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মবতী, কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মবতী নাকি কষ্টবতী? মনের কথা মনেই রয়ে গেল। আমির পারল না কিছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসলো, 2 হাতে নিজের মাথার চুল টেনে ধরে। ঘন ঘন নিঃশ্বাস নেয়। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শেকলে বন্দী। পদ্মজার আর্তনাদ, বিলাপ গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমির টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পিটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতের লক্ষ্য তারাতেও যেন বেদনার গুঞ্জন হৃদয়ের শহর খা খা করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে পালাতে চায় না। তার ভেতরটা তীর তীর করে কাঁপছে। মোলায়েম বাতাসের ঝংকার, রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকায়, নিজের মাথার চুল আরো জোরে টেনে ধরে। পদ্মজা পা ছড়িয়ে বসলো, দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো। আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, সে কি নিজের সিদ্ধান্তে অটল? হ্যাঁ, না, হ্যাঁ, না, একটা সিদ্ধান্ত ব্যবধান মাত্র। তাহলেই মনের যুদ্ধে সমাপ্তি। খুব দ্রুত উত্তর আসে, হ্যাঁ। মুহূর্তে অদৃশ্য ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ তুলে আছড়ে পড়ে তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার 2 বাহু চেপে ধরে দাঁড় করায়। পদ্মজার দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালোসিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পারিজাকে। 2জনই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নখের আঁচড়ে গাল ছিঁড়ে নেয়। আমির তার 2 হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরলো। পদ্মজা আবার কান্না শুরু করে। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল। একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পাচ্ছে। সে এক ঝটকায় আমিরের হাত দূরে সরিয়ে দেয়। তারপর বিছানার মাঝে গিয়ে বসলো। আমির পদ্মজার সামনে এসে বসলো। আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা। সেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পেটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে উঠে। তার বোনের সাথেও কি এমন হয়েছে? কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরলো। আমির হকচকিয়ে গেলেও বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা অস্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে 2 হাতে আমিরের
গলা চেপে ধরে রাখে। আমির গলায় প্রচন্ড চাপ অনুভব করে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুঝতেই যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল, দূরে সরে বসলো। আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল, তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত্যু মুখ, পারিজার মৃদু মুখ, পূর্ণার মৃদু মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো তার চেয়ে মাত্র কয়েকটু দূরেই সেই গাছটা। পারিজা একটা বাড়ির ছাদে বসে আছে, তার গলা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। পদ্মজা থম মেরে সেখানে তাকিয়ে রইল, অদ্ভুত স্বরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকায়। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের উপর কয়টা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুজে দিল। পদ্মজার চোখ, নাক, গাল, ঠোঁট পর্যবেক্ষণ করে আমির উকি দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল, আরেকটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়ছে, আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো আরেকবার গালে। বারংবার পদ্মজা পড়ার খেই হারিয়ে ফেলছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমির তো বরাবরই রাগী, সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তাও পদ্মজার সাথে কোনো কথা বলল না। পদ্মজা তো অবাক, সে কথা বলতে গেলে হুম হ্যাঁ ছাড়া আমির কিছু বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করেছে। আমির প্রথম পদক্ষেপ নরম হয়ে গেলেও প্রকাশ করলো না। সে গম্ভীর হয়ে থাকে, চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়, তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণে পদ্মজা মনে ব্যথা পায়। একটা কথার জন্য এরকম কেউ করে? পদ্মজা অভিমানে বৈঠকখানায় বসে থাকে। আমির এদিকে চিন্তিত। রাত বাড়ছে, পদ্মজা আসে না কেন? সে ভাবলো পদ্মজা এসে ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করবে আর রাগ ভাঙানোর চেষ্টা করবে। তখন সে কিছু একটা চেয়ে বসবে, কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে। কি অদ্ভুত! আমির খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে? কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী স্বরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির হেসে ফেলল।